ওয়েলকাম টু পান্ডে কম্পিটিটিভ কোচিং। আজকে আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের সেকেন্ড ক্লাস। আগের দিন আমি তোমাদেরকে 3 মার্চ টু 10th মার্চের আমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দিয়েছিলাম। আজকে আমরা করাবো 11 থেকে 17 মার্চের মধ্যে টপ যে পয়েন্টসগুলো রয়েছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, সেগুলোই আমি এই ভিডিওতে কভার করেছি। তো চেষ্টা করব যে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করলে আপকামিং যে তোমাদের পরীক্ষাগুলো আছে সেগুলোতে তোমরা কমন পেয়ে যাবে। তো আর বেশি কথা না বলে আমি ভিডিওটা পুরো শুরু করছি। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, তোমরা পেজে গিয়ে অল ডিটেলস আমাদের কোচিং সম্পর্কে জানতে পারবে। এছাড়াও আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের একটা অলরাউন্ডার ব্যাচের ক্লাস চলছে, সেখানে ক্লাস রুটিন তোমরা দেখতে পাচ্ছ, কমিউনিটি পোস্টেও আছে। সেখানে ডেইলি ক্লাস চলছে, বিভিন্ন সাবজেক্টে আমাদের ক্লাসগুলো কভার করা হয়, তোমরা সেখানে লাইভ সেকশনে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো, আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম আসছে যে এই যে আমরা চালু করেছি যে 11 তারিখ থেকে আজকে এটা আমরা কভার করব 11th টু 17th, এর মধ্যে যে যে ইম্পর্টেন্ট ডে গুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা দেখব। প্রথমেই দেখো আসছে কি 11th মার্চ। কোন ডে? 11th মার্চ আসছে কি ন্যাশনাল আর্কাইভস ডে অফ ইন্ডিয়া। সেটা কি 134th ফাউন্ডেশন ডে, তার মানে কি ভারতের জাতীয় সংরক্ষণাগারের 134তম প্রতিষ্ঠা দিবস। আর্কাইভ ডে মানে ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া, এখানে একটা পিকচার রয়েছে, তার মানে কি আমাদের দেশের যত রকম যাবতীয় অফিসিয়াল যে ডকুমেন্টস হয় সেগুলো একটা জায়গায় সংরক্ষণ করা হয়, সেটাকেই বলা হয় আমাদের জাতীয় রক্ষণা কেন্দ্র বা ন্যাশনাল আর্কাইভস। সেখানে 134তম প্রতিষ্ঠা দিবস কোন দিন? 11ই মার্চে পালন করা হয়। চলে যাব পরের আমাদের ইম্পর্টেন্ট ডেটে, সেটা কি 14th মার্চ। 14th মার্চকে বলা হয় পাই ডে। এই পাই ডে ছাড়াও আরো একটা ইম্পর্টেন্ট ডে, সেটা কি অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিন। সেই জন্যই আমাদের এই পাই ডেটা পালন করা হয়। 1988 সালে আমেরিকার পদার্থবিজ্ঞানী ল্যারি শ প্রথম এই দিনটিকে পালন করেন, মানে এই পাই ডে থেকে পালন করেন। এবং এই যে পাইয়ের যে ভ্যালু, পাইয়ের ভ্যালু আমরা কি জানি? এই 22/7, এটা আমাদের অঙ্কে লাগে পাইয়ের। এই যে ভ্যালুটা, সেটা প্রথম কে আবিষ্কার করেছিলেন? গ্রিক গণিতজ্ঞ আর্কিমিডিস প্রথম এটা প্রবর্তন করেন। তাহলে পাই ডে 14th মার্চ হয়। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কি, এই দিন অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিনও থাকে। এবং আরো একটা ইনফরমেশন কি, যে পাইয়ের যে ভ্যালু সেটা প্রথম আবিষ্কার করেছিল কে? গ্রিক গণিতজ্ঞ আর্কিমিডিস। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে কিছু স্ট্যাটিক পার্টের ইনফরমেশন দিতে থাকবো, যেটা আমাদের সব পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এর পরেরটা আমরা চলে আসি 15th মার্চে। 15 মার্চ কি আমাদের ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে বা বিশ্ব ভোক্তা অধিকার দিবস। 2024-এর থিম কি ছিল, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, যে থিম গুলো কিন্তু আমাদের যারা সিজিএল অ্যাসপিরেন্ট রয়েছে এই পরীক্ষার জন্য কিন্তু থিম গুলো জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট। মানে তুমি সেন্ট্রালে যে পরীক্ষায় যাও না কেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ইম্পর্টেন্ট ডে গুলো পালন করা হয় তার থিমটা কিন্তু আমাদের সেন্ট্রালের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমাদের যে পিএসসির যে পরীক্ষাগুলো হয় তার জন্য লেস ইম্পর্টেন্ট। তা এই 2024-এর থিম ছিল ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল এআই ফর কনজিউমার্স। আর এই যে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস, এইটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল এই ডেটা 1938 সালে। এরপরে আমরা চলে যাব 15th মার্চ। এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে বা ন্যাশনাল ইমিউনাইজেশন ডে। সেটা কি আমাদের জাতীয় ভ্যাকসিন দিবস। এটা আরো বেশি করে পালন করা হয়, কারণ দেখো সেটা মনে রাখা দরকার, কারণ কয়েক বছর আগেই আমাদের করোনা এসেছিল। করোনার ফলে আমরা এই ভ্যাকসিন শব্দটা কিন্তু খুব ভালো করে পরিচিত হয়েছি। ছোট থেকে বড় ভারতের বিভিন্ন কোণে, সে শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক, যাই হোক, পড়াশুনো করুক আর না করুক,
ভ্যাকসিন ওয়ার্ডটা কিন্তু জানে, তাই জন্য আমাদের মনে রাখতে হবে কি যে 16 মার্চ আমাদের জাতীয় ভ্যাকসিন দিবস। এবার এটা কোথা থেকে আসলো? 1988 সালে এই দিনটিতে পোলিও রোগ নির্মূল করার জন্য প্রথম পদক্ষেপ নিয়েছিল এই 16 মার্চে। এবং এই 16 মার্চেই 1995 সালে ভারত পালস পোলিও, আগে দেখবে আমাদের ছোটবেলায় পোলিও টিকাকরণ হতো, এখন সেটা অনেক কমে গেছে যেহেতু আমাদের পোলিও নির্মূল দেশ আমরা ভারত হয়েছে, এখন আর পোলিও হয় না, আগে পোলিও হতো। তো 1995 সালে আমাদের ভারত এই 16 মার্চেই পালস পোলিও টিকাকরণ প্রোগ্রাম চালু করে এবং তারপর থেকেই আমাদের দেশে এই ন্যাশনাল ভ্যাকসিন দিবস পালন করা হয়। আচ্ছা, এরপরে আমরা পরে চলে যাব বুকস অ্যান্ড অথর্সে। দেখো আগের সপ্তাহে কিন্তু আমাদের বুকস অ্যান্ড অথর্স ছিল না সেই রকম ইম্পর্টেন্ট, কিন্তু এই উইকের মধ্যে কিছু ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স পাবলিশ হয়েছে কিছু বুক, সেটা আমরা দেখবো। প্রথমেই আসছে কি ইসরায়েল ওয়ার ডায়েরি। ইসরায়েলের এই আমাদের কয়েক মাস আগেই আমরা দেখেছি নিউজে যে ইসরায়েল এবং হামাসের মধ্যে খুব বড় একটা যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধের ওপরে এই বইটি লেখা হয়েছে। কে লিখেছে? বিশাল পান্ডে লিখেছে। এই বইটিতে ইসরায়েল এবং হামাসে ঘটিত যুদ্ধের মধ্যে যে বিবরণ দেওয়া রয়েছে এবং তার সাথে ভারতের অবস্থান কি, যখনই কোনো দুটো দেশের সঙ্গে যুদ্ধ বাঁধে আমাদের ওয়ার্ল্ডের যে টপ লিডার কান্ট্রিগুলো আছে তাদের কিছু কিছু ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সের একটা অংশ থাকে, সেখানে আমাদের ইন্ডিয়াও একটা ইম্পর্টেন্ট কান্ট্রি, একটা লিডার দেশের মধ্যে চলে এসছে, এটা খুবই গর্বের ব্যাপার। তো এই বইয়ের মধ্যে আমাদের ইন্ডিয়ার স্ট্যান্সটা কি, মানে কি অবস্থান নিচ্ছে সেই ব্যাপারও ব্যাখ্যা করা হয়েছে। মনে রাখতে হবে কে লিখেছে? বিশাল পান্ডে, ইসরায়েল ওয়ার ডায়েরি। পরের বইতে যাব। পরেরটাতে দেখো এটা রয়েছে কি, এই ব্যাপারেও আমরা জানি, কয়েকদিন আগেও আমরা আগের বছরের নিউজে শুনেছি যে শ্রীলঙ্কার ফিনান্সিয়াল অবস্থা মানে প্রচন্ড খারাপ অবস্থা। মানে 1948 সালে শ্রীলঙ্কা প্রথম স্বাধীনতা পায়, তারপর থেকে এই 2022-23-এর মধ্যে শ্রীলঙ্কার সব থেকে খারাপ অর্থনৈতিক অবস্থা হয়েছিল। কার শাসনকালে? তাদের তখনকার সময়ে ওনাদের রাষ্ট্রপতি ছিলেন গোটাবায়া রাজপক্ষ। এনার পুরো ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা যায়। উনি একটা বই বের করেছেন দ্য কনস্পিরেসি বলে, এই বইটা এই উইকের মধ্যে আমাদের পাবলিশ হয়েছে। এটা গেল আমাদের বুকস অ্যান্ড অথর্স এর ওপরে। এরপরে আমরা চলে যাব কিছু ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টসে, যে কি কি নতুন নিযুক্তিকরণ হয়েছে। দেখো এখন আমাদের কদিন পরেই ভোট শুরু হবে 2024-এ। তা ভোট যে হয় সেই ভোট কন্ডাক্ট করা, যেরকম পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য বিভিন্ন এজেন্সি আছে, যেরকম IBPS কন্ডাক্ট করায়, টাটা পরীক্ষা কন্ডাক্ট করায়, ভোট কন্ডাক্ট করায় কি ইলেকশন কমিশন। এই ইলেকশন কমিশনের কি, যে নির্বাচন কমিশনের থেকে যে আমাদের একজন ইস্তফা দিয়েছেন, সেকে অরুণ গোয়েল। এবার আমাদের এখানে জানতে হবে যে এই যে ইলেকশন কমিশন এটা দুটো পার্টে বিভক্ত, মানে ইলেকশন করানোর জন্য একজন চিফ ইলেকশন কমিশনার থাকে, CEC, চিফ ইলেকশন কমিশনার। কজন থাকে? একজন থাকে, এবং আরো দুজন ইলেকশন কমিশনার থাকে, মানে টোটাল 3 জন থাকে। এবার এই যে দুজন রয়েছে, এই দুজনের মধ্যে একজন রিটায়ার করে গেছে, আর একজন যে ছিল তিনি ইস্তফা দিয়েছেন। সেই কে দিয়েছেন? অরুণ গোয়েল। এবার কি আমাদের এই দুটো সিট খালি হয়ে গেছে, এই দুটো মানে ইলেকশন কমিশনার খালি। ইনি কিন্তু এখনো বর্তমান রয়েছে, তিনি হচ্ছেন রাজীব কুমার, মানে আমাদের চিফ ইলেকশন কমিশনার সে এখনো রয়েছে, তিনি হচ্ছেন রাজীব কুমার। মানে ইনি হচ্ছেন রাজীব কুমার, যে মিডলে রয়েছে, আমি ইমেজ দিয়ে দিয়েছি। এবার এই যে দুজন, একজন রিটায়ার হয়েছে, একজন যে ইস্তফা দিয়েছে অরুণ গোয়েল,
তার জায়গাতে নতুন কে হয়েছে সুখবীর সিং সিন্ধু পাঞ্জাব থেকে, এবং আরেকজন কে হয়েছে জ্ঞানেশ কুমার কেরালা থেকে। তাহলে আমাদের এই দুটো ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেছে 2024-এ। এবং উনি এই যে অরুণ গোয়েল যে ইস্তফা দিয়েছেন, ওনার কার্যকাল ছিল 2022 থেকে 2027 পর্যন্ত, কিন্তু উনি এই বছরই ইস্তফা দেন। এবার আমরা এই নির্বাচন কমিশন সম্পর্কে একটু জেনে নেব যে ভারতীয় সংবিধানে 1950 সালের 25শে জানুয়ারি এই ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল, এবং এই দিনটিকেই জাতীয় ভোটার ডে বা ন্যাশনাল ভোটার ডে হিসেবে পালন করা হয়। এটা কোথায় আছে সংবিধানের কোন পার্টে? পার্ট 15, আর্টিকেল কত? 324 থেকে 329-এর মধ্যে নির্বাচন কমিশন সম্পর্কে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে উল্লেখ রয়েছে। এরপরে কি রয়েছে? 1989 সালের সংবিধান সংশোধনের আগে একজন নির্বাচন কমিশনারই ছিলেন। এই যে তোমাদেরকে একটু আগে বললাম, এই যে নির্বাচন কমিশন, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 3জন সদস্য রয়েছে, কিন্তু এটা কি ছিল 1989 সালের আগে পর্যন্ত, মানে 1989 সালে অ্যামেন্ডমেন্ট হয়, সেই অ্যামেন্ডমেন্টের আগে অবধি একজনই ছিল, কিন্তু অ্যামেন্ডমেন্টের পরে এটা 3জনের একটা সদস্য পদে ভাগ হয়ে যায়। এবং এই যে ইলেকশন কমিশনের যে এখন যে সদস্যরা হবে, সেটা নির্বাচন করে কে? রাষ্ট্রপতির দ্বারা নির্বাচন হয়, এবং সিলেকশন কমিটির সুপারিশও থাকে। এবার আমাদেরকে জানতে হবে এই যে সিলেকশন কমিটিও থাকে রাষ্ট্রপতির সঙ্গে, সেখানে কারা কারা থাকে? প্রধানমন্ত্রী থাকে, একজন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী থাকে, এবং বিরোধী পক্ষের দলনেতা বা লোকসভায় উপস্থিত বিরোধী দলের যে দলনেতা রয়েছে, সেই 3জনকে নিয়ে এই আমাদের সিলেকশন কমিটি বসে। তার সুপারিশে রাষ্ট্রপতির দ্বারা নির্বাচন কমিশনের যে 3জন সদস্য তারা নিযুক্ত হয়। আচ্ছা, এরপরে চলে যাব আমাদের যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এবং শিডিউল যে ট্রাইব সংস্থা রয়েছে আমাদের দেশে, এই যে রিজার্ভেশন যে ব্যাপারটা রয়েছে বা যত রকম আছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য, তার সব রকম কার্যকলাপ কোন বডি করে? ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, NCSC। এর NCSC বডির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে? কিশোর মাখওয়ানা। আচ্ছা, এবার আমরা এই NCSC সম্পর্কে একটু জানবো। ভারতীয় সংবিধানের আর্টিকেল 338-এ এই NCSC-র কথা উল্লেখ রয়েছে। প্রথম কমিশন গঠন করা হয়েছিল তফসিলি এবং তফশালি উপজাতি দুটোর জন্যই, কত? 1978 সালে। এটা মনে রাখবে। তারপরে 89th যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয় 2003 সালে, তারপর থেকে এটা তখন ছিল দুজনের জন্য একটাই আমাদের বডি ছিল, কিন্তু অ্যামেন্ডমেন্টের পরে সেটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। প্রথম আর্টিকেলে 338 যে আর্টিকেল রয়েছে তা থেকে রয়েছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, এবং আর্টিকেল 338 এ রয়েছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব। তাহলে 1978 সালে এই যে দুটো আমি বললাম এটা সিঙ্গেল বডি ছিল, কিন্তু 89th অ্যামেন্ডমেন্টের পরে এরা দুটো ভাগে ভাগ হয়ে যায়। এবং এই দুটো ভাগের কথা কনস্টিটিউশনের কোন কোন আর্টিকেলে আছে আমি বলে দিলাম। তো এইগুলো আমাদের স্ট্যাটিক পার্টের মধ্যে পড়ছে। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক পার্টও তোমাদেরকে এরকম করে বলতে থাকবো। এরপরে ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে এই যে আমাদের পিএসসি যত আমাদের রাজ্যের পরীক্ষাগুলো রয়েছে, এইখানে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মহুয়া ব্যানার্জি। 2 বছরের জন্য ওনার কার্যকাল 2024 থেকে 2026 অবধি পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? মহুয়া ব্যানার্জি। আচ্ছা, এরপরে চলে আসবো অবিচুয়ারিসে, মানে মানে কারা কারা এই উইকের মধ্যে মারা গেছেন। প্রথমে রয়েছে প্রখ্যাত কারিগর এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী কপিল দেব প্রসাদ, মারা গেছেন। তিনি কে ছিলেন? তিনি 2003 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। কিসের জন্য পেয়েছিলেন? তাঁত শিল্পের জন্য। এবং প্রাচীন বৌদ্ধ শিল্প বাবা বুটি
শাড়ি পুনরুজ্জীবিত করার জন্য। এই বাবা বুটি মানে এক ধরনের শিল্প কারিগরি হয়, যেটা তাঁত এবং সুতির ওপরে একটা ধরনের মোটিভ করা হয়, যেখানে 52খানা বুটি রয়েছে, যেটাকে হিন্দিতে 52কে 52 বলে। সেই 52 থেকে বাবা বুটি শব্দটা এসছে। তো সেইটা একটা প্রাচীন বৌদ্ধ শিল্প ছিল, সেইটা উনি রিভাইভ করেছিল, মানে পুনরুজ্জীবিত করেছিল ওনার শিল্পের মাধ্যমে। উনি মারা গেছেন আর উনি 2003 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আচ্ছা, এরপরে আর কে দেখবো? এই ইমেজটা আশা করি তোমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখেছো। ইনি গিনিস রেকর্ড প্রাপ্ত পল আলেকজান্ডার। এনার নামকে পল আলেকজান্ডার। ইনি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন কিসের জন্য? ইনি 70 বছর বয়সে মারা যান, এবং এই 70 বছর উনি ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয়েছিলেন, এবং তার জন্য ওনার যে ফুসফুস সেটা পুরোপুরি আয়রনের ছিল। এই ইমেজটা দেখলে বুঝতে পারবে উনি সারা জীবন ছোট থেকে 14 বছর বয়স থেকে এই ওনার পুরো বডি প্যারালাইজড, শুধু ব্রেনটা ছাড়া। উনি এই আয়রন একটা মেটাল মতো একটা স্ট্রাকচার আছে, এর মধ্যেই উনি বেঁচে ছিলেন, এবং 70 বছর বয়সে উনি মারা যান। ইনি দীর্ঘতম ফুসফুসের আয়রন ফুসফুস উনি ব্যবহার করেছিলেন বলে গিনিসে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এবং তার লিখিত বইয়ের নাম কি? 3 minutes for a dog, my life inside iron lung। আচ্ছা, এরপরে আমরা অ্যাওয়ার্ডসে যাব। এই উইকের মধ্যে আমাদের 96th অস্কার অ্যাওয়ার্ড বা একাডেমি অ্যাওয়ার্ড সংগঠিত হয়েছিল। কবে? 10th মার্চে। এবং সেই সম্পর্কে আমরা জানবো যে এই 10th মার্চ যে 96th আমাদের একাডেমি অ্যাওয়ার্ড হলো, এই অ্যাওয়ার্ডে কারা কারা আমাদের কি পেয়েছেন অ্যাওয়ার্ড। তার আগে কিছু জেনে নেব এই অ্যাওয়ার্ড সম্পর্কে, যে 2024-এ যে অস্কার অ্যাওয়ার্ডটা হলো কোথায় অনুষ্ঠিত হয়েছে? আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে, ডলবি থিয়েটার। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোথায় হয়েছে সেটা ইম্পর্টেন্ট। ডলবি থিয়েটার হলিউডে হয়েছে, এবং সেটা কোথায়? আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। এটা আমাদের 96তম অস্কার অ্যাওয়ার্ড ছিল। কবে অনুষ্ঠিত হয়েছিল? 10th মার্চ। পরিবেশনা কে করেছে? একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স, AMPS। এবং এখানে একটা ইম্পর্টেন্ট যেটা আমার বাদ গেছে, এই যে লোকটা ছবি দেখছো, ইনি হচ্ছে জিমি কিমেল। এই জিমি কিমেল দীর্ঘ 4 বছর ধরে, মানে 4 ইয়ার্স ধরেই উনি কি আছে? অস্কারের হোস্ট রয়েছে। অস্কার হোস্ট মানে এই যে অস্কার অ্যাওয়ার্ড পরিচালনা কে করছে? সে জিমি কিমেল। জিমি কিমেল 4 বছর ধরে অস্কার হোস্ট করেছেন, এবং 2024-এর অস্কারও উনি হোস্ট করেছিলেন। এবং এই অস্কার অ্যাওয়ার্ড 2023-এ মানে গত বছর যে ছবিগুলো প্রকাশিত হয়েছিল, চলচ্চিত্রগুলি, তাতে 23টি ক্যাটাগরিতে এই পুরস্কার বিতরণ করা হয়েছিল। এবার আমরা চলে যাব এই অস্কারের ব্যাপারে জানার জন্য। সেটা কি? 1929 সালে প্রথম এটা শুরু হয়েছিল। একে একাডেমি অ্যাওয়ার্ডসও বলা হয়, এবং চলচ্চিত্র জগতে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এখানে আরো জেনে রাখা দরকার যে আমাদের ভারতে যে আমরা কটা অস্কার অ্যাওয়ার্ড পেয়েছি। আগের বার যে অস্কার অ্যাওয়ার্ড আমাদের দেশ থেকে অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিল কিসের জন্য? তোমরা অনেকেই দেখে থাকবে, RRR, রাজামৌলির যে সিনেমা এসেছিল, সেই RRR এর যে নাটু নাটু ছিল গানটা, সেই নাটু নাটু গানের জন্য কিন্তু আমরা ইন্ডিয়া অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিল। এবং প্রথম অস্কার অ্যাওয়ার্ড কে পায়? আমাদের বাঙালির গর্ব সত্যজিৎ রায়। সত্যজিৎ স্পেলিংটা একটু ভুল গেল। সত্যজিৎ রায় অস্কার পেয়েছিলেন। সেটা কি? অস্কার পেয়েছিলেন, কিন্তু এখানে জেনে রাখা দরকার ওনারটা কিন্তু ছিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
মানে উনি কোনো ক্যাটাগরিতে পাননি, ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অস্কার হিসেবে দেওয়া হয়েছিল। এবং ভানু আথাইয়া ছিলেন এরকম ইনি গান্ধী যে সিনেমা ছিল তার কস্টিউম ডিজাইনের জন্য উনি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তাহলে আমাদের ভারত থেকে টোটাল 3টে অস্কার গেছে। সেটা কি, প্রথমে সত্যজিৎ রায় পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, তারপরে ভানু আথাইয়া পেয়েছিলেন গান্ধী মুভির ড্রেস ডিজাইনিং বা কস্টিউম ডিজাইনিং এর জন্য, এবং 2023-এ যে অস্কার অ্যাওয়ার্ড হয়েছিল তাতে RRR যে সিনেমা ছিল তাতে নাটু নাটু সং আমাদের অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে। এবার দেখে নেব যে এই 2024-এর অস্কার অ্যাওয়ার্ড কারা কারা পেয়েছে। আমি তোমাদের জন্য একটা টেবিল করে দিয়েছি, তোমরা দেখতে পারো। প্রথম যে সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন কে, কুলিয়ান মরফি ওপেনহেইমার সিনেমার জন্য। সবাই অনেকেই দেখে থাকতে পারো ওপেনহেইমারকে। যে ওপেনহেইমার ছিলেন এই যে হিরোশিমা নাগাসাকিতে বিশ্বযুদ্ধের সময় যে অ্যাটম বোম ফেলা হয়েছিল, তাতে যে অ্যাটম বোম প্রথম যে আবিষ্কার করেন, মানে ফাদার অফ অ্যাটম বোম কাকে বলা হয়, ওপেনহেইমারকে, তার ওপরে সিনেমাটা করা হয়েছে। এবং তিনি যে চরিত্রে ছিলেন ওপেনহেইমারের, কে ছিলেন, কুলিয়ান মরফি ছিলেন। তিনি সেরা অভিনেতার অস্কার অ্যাওয়ার্ড পান। সেরা পরিচালক কে পান, ক্রিস্টোফার নোলান, এই একই সিনেমা ওপেনহেইমার ডিরেকশনের জন্য। এবং সেরা চলচ্চিত্র হিসেবেও ওপেনহেইমারই পায়। সেরা অভিনেত্রী পেয়েছেন এমা স্টোন, পুয়ার থিং। এবং সেরা পার্শ্ব অভিনেতা পেয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র ওপেনহেইমার থেকে। এবং সেরা পার্শ্ব অভিনেত্রী পেয়েছে দাভিনে জয় র্যাডলফ। আর তারপরে সেরা সঙ্গীত পেয়েছে হোয়াট ওয়াজ আই মেড ফর বারবি মুভি থেকে। ঠিক এই সেরা সঙ্গীতের আগের 2023-এর অস্কার অ্যাওয়ার্ড আমাদের RRR থেকে গেছিল। সেরা আন্তর্জাতিক বৈশিষ্ট্য পেয়েছে দ্য জোন অফ ইন্টারেস্ট। সেরা অ্যানিমেটেড বৈশিষ্ট্য পেয়েছে দ্য বয় অ্যান্ড হেরন। এবং সেরা তথ্যচিত্র বৈশিষ্ট্য পেয়েছে 20 ডেজ ইন মারিউপুল। এরপরে আমরা চলে যাব আর কি কি অ্যাওয়ার্ডস। রাষ্ট্রপতি আমাদের দ্রৌপদী মুর্মু কে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছেন মরিশাসের রাষ্ট্রপতি। কিসের জন্য উনি এই ডিগ্রিটা পেয়েছে, নাগরিক আইনের সম্মানসূচক ডিগ্রি বা অনারারি ডিগ্রি অফ ডক্টরেট অফ সিভিল ল। এবং এটি মরিশাসের যে জাতীয় দিবস 12 মার্চ সেই উপলক্ষে ওনাকে এই সম্মানে ভূষিত করা হয়। এরপরে দেখবো আমাদের সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। এটা 2023-এ হওয়ার কথা, এটা 2023, এটা 24-এ ডিস্ট্রিবিউট করা হয়েছে। ইংরেজি সাহিত্যের লেখিকা নীলম সারান গড় কোন বইয়ের জন্য পেয়েছেন, রিকুইন ইন রাগা জানকী। আমি ইংলিশ এবং বাংলা দুটোই লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। রিকুইন ইন রাগা জানকী এই বইয়ের জন্য ইংলিশ থেকে কে পেয়েছেন, নীলম সারান। এবং হিন্দি সাহিত্যের জন্য পেয়েছেন কে, সঞ্জীব মুঝে পেহচানো এই বইয়ের জন্য। দুটো বইয়ের নাম আমি লিখে দিয়েছি, বাংলা এবং ইংলিশ দুটোতেই। এবং এই যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, এটা প্রথম চালু করা হয়েছিল কবে, 24শে মার্চ 1954-এ। এটা এখানে দেখা যাচ্ছে না, ছবি নিচে চলে গেছে। এটা 1954 প্রথম শুরু করা হয় 12ই মার্চ। এবং প্রথম দেওয়া কবে থেকে হয়, 1950 সাল থেকে। RK নারায়ণ 1960 সালে ইংরেজি সাহিত্যে প্রথম এই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবং তোমরা আমাকে কমেন্টে জানাবে যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড যে পুরস্কার দেওয়া হয় তাতে টোটাল যে অ্যামাউন্ট থাকে সেটা কত দেওয়া হয়, সেটা কমেন্ট করে জানাবে। তো এই ছিল আমাদের আজকের
11 থেকে 17 তারিখের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আবার পরের সপ্তাহে আমি ঠিক এই সময় যে রানিং যে উইক চলছে তার ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করে দেবে। আর অফলাইন এবং অনলাইন দুভাবেই আমাদের ক্লাস হয়। তোমাদের এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, যা যা দরকার হবে তোমরা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারবে। এবং আমাদের আবাসিক ফেসিলিটিও রয়েছে, এখানে এসেও অনেক স্টুডেন্ট দূর দূর থেকে এসে পড়াশুনো করে। সব ডিটেলস আমাদের ফেসবুক পেজেও পেয়ে যাবে, কিংবা কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও সেখান থেকেও বলে দেওয়া হবে। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে।